আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের ফিনান্স এইচএসসি অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং নিয়ে তোমাদের সামনে এই অধ্যায় বিষয়ে আমরা কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের মূলধন বাজেটিং চ্যাপ্টারটা এখানে আমাদের নবম অধ্যায়ের মতোই আমাদের এখানে সূত্র লিমিটেড, খুবই কম সূত্রের অঙ্ক এই চ্যাপ্টারটা। তো যে কয়টা সূত্র আমাদের থাকে এই 4টা রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের প্রশ্নের সীমাবদ্ধতা থাকে। এর বাইরেও আরো ২-১ টা প্রশ্ন থাকে যেগুলো আমাদের এগুলা ওভারকাম করতে পারলে ওগুলো আমরা ওভারকাম করতে পারবো। তো আপাতত বেসিক যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা তোমাদের আলোচনা করে দিচ্ছি। এরপরে যদি আমাদের এগুলা করে আমরা অভ্যস্ত হই বা পারি, দেন আমরা ওই বিষয়গুলো আমরা পড়ার বা জানার বা বুঝার চেষ্টা করব। তো এই অধ্যায়ে যে প্রশ্ন আমাদের 4টা থাকে, এই 4টা প্রশ্নের মধ্যে আমাদের মূল যে সমস্যাটা হয় যে কি করতে কি লাগবে? এই জায়গাটা হচ্ছে আমাদের মূল প্রবলেমের জায়গা। যে সূত্র মনে রাখার চেয়েও আমাকে এটা মনে রাখতে হবে যে আমার এখানে কি করতে কি লাগবে। যেমন আমাদের এখানে প্রশ্ন থাকে এই 4টার মধ্যেই বেশিরভাগ সীমাবদ্ধ। তো আমাদের প্রথম প্রশ্নটি চায় যে গড় নিট মুনাফার হার বা গড় আয়ের হার, যেটাকে সংক্ষেপে এআরআর বলে, পেব্যাক সময় পিবিপি, নিট বর্তমান মূল্য এনপিভি, আন্ত আয়ের হার যাকে সংক্ষেপে আইআরআর বলা হয়। তো এখানে শুধুমাত্র আমাদের গড় নিট মুনাফার হার যেটা, যাকে আমরা গড় আয়ের হারও বলতে পারি, এই গড় নিট মুনাফার হার প্রশ্নের সমাধান করতে গেলে আমাকে অবশ্যই প্রশ্নে কর পরবর্তী নিট মুনাফা বা যাকে আমরা শুধু নিট মুনাফা বলতে পারি, এইটা আমার প্রয়োজন হবে। মানে গড় নিট মুনাফার হার যদি প্রশ্নে বের করতে বলে তাহলে অবশ্যই প্রশ্নে কর পরবর্তী নিট মুনাফা থাকতে হবে। যদি কর পরবর্তী নিট মুনাফা না থাকে সেটা তোমাকে কর পরবর্তী নিট মুনাফা বানিয়ে নিতে হবে, তারপরে গড় নিট মুনাফার প্রশ্নের সমাধান করতে হবে। তো এটা গড় নিট মুনাফা হার করতে অবশ্যই আমাকে কর পরবর্তী নিট মুনাফা বা নিট মুনাফা প্রয়োজন হবে, এটা আমাকে মনে রাখতে হবে। এরপরে যে বাদবাকি রিকোয়ারমেন্ট যেগুলো আছে, পেব্যাক সময় পিবিপি, নিট বর্তমান মূল্য এনপিভি, আন্ত আয়ের হার যেটাকে সংক্ষেপে আমরা আইআরআর বলছি, এই 3টা রিকোয়ারমেন্ট করতে অবশ্যই আমার প্রয়োজন হবে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহকে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বলা যায়। তার মানে এই 3টা রিকোয়ারমেন্ট করতে অবশ্যই আমাকে প্রশ্নে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকতে হবে। যদি নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে তাহলে অবশ্যই তোমাকে এটা বানিয়ে তারপরে হচ্ছে এই 3টা প্রশ্নের সমাধান করতে হবে। সূত্রের চেয়েও এই জায়গাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। সূত্রের চেয়েও এই জায়গাটা আমাদের আগে মনে রাখতে হবে, তারপরে হচ্ছে আমরা সূত্রের প্রয়োগটা শিখব। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থীরা? এই জায়গাটা অবশ্যই আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কি করতে কি লাগবে। তার মানে পেব্যাক সময় করতে অবশ্যই আমাকে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকতে হবে প্রশ্নে, বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ থাকতে হবে। নিট বর্তমান মূল্য অবশ্যই নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ থাকতে হবে। আন্ত আয়ের হার অবশ্যই নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ থাকতে হবে। এই জায়গাটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে। তো এখানে আমাদের শুধুমাত্র গড় নিট মুনাফার হার করতেই কর পরবর্তী নিট মুনাফা বা নিট মুনাফার প্রয়োজন হবে। আর বাকি যে 3টা রিকোয়ারমেন্ট এগুলো করতে কিন্তু আমাদের নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হচ্ছে। সো বিষয়টা যে একেবারে খুব একটা কঠিন তা না। একটু সিম্পলি মনে রাখলেই হয় যে গড় নিট মুনাফার হার করতে লাগবে নিট মুনাফা, আর বাকি যে 3টা রিকোয়ারমেন্ট সেগুলো করতে প্রয়োজন হবে নগদ আন্তঃপ্রবাহ। এটা একদম সিম্পলি মনে রাখা যায়। এবার আমরা চলে যাচ্ছি সূত্রের জায়গায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের সূত্র, সেটা হচ্ছে আমাদের গড় নিট মুনাফার হার। একটু আগে আমরা জানলাম যে গড় নিট মুনাফার হার করতে অবশ্যই আমাদের নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফার প্রয়োজন হবে। তো আমরা নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা পাওয়ার পরে আমাদের এই 3টা স্টেপে হচ্ছে আমাদের গড় নিট মুনাফার হার নির্ণয় করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের গড় নিট মুনাফা। তো নিট মুনাফা আমরা যেগুলো পাবো বা দেওয়া থাকবে সেই নিট মুনাফাগুলোকে আমরা উপরে যোগ করব এবং আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। মানে যত বছরের নিট মুনাফা দেওয়া থাকবে সেগুলোকে আমরা যোগ করে তত বছর দিয়ে আমরা ভাগ করব। 5 বছরে দেওয়া থাকলে 5, 3 বছরে দেওয়া থাকলে 3। দেন হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ গড় বিনিয়োগ, যেটাকে আমরা সূত্রটা হচ্ছে বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2 যোগ কার্যকরী মূলধন। তো যদি আমাদের কার্যকরী মূলধনটা না থাকে আমরা এই জায়গাটা এপ্লাই না করলেও চলবে।
আর যদি আমাদের কার্যকরী মূলধন থাকে তাহলে এই সম্পূর্ণটাই আমাদের এপ্লাই করতে হবে। তো এখানে আমাদের সবসময় যত বছরই থাকুক না কেন সবসময় এই জায়গায় আমাদের ২ দিয়ে ভাগ করতে হবে। এরপরে আমাদের থার্ড স্টেপ যেটা গড় নিট মুনাফার হার। সূত্রটি হচ্ছে আমাদের গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু ১০০। তো এখানে যেটা মান আমরা ১ম এ পেয়েছিলাম গড় নিট মুনাফা সেটাকে আমরা উপরে বসাবো। দ্বিতীয় স্টেপে যে মানটা পেয়েছিলাম গড় বিনিয়োগ সেটাকে আমরা নিচে বসাবো। দেন হচ্ছে ১০০ দিয়ে গুণ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে যেটা অবশ্যই আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। এরপরে চলে যাই আমরা আমাদের পে ব্যাক সময় নির্ণয়ের সূত্রে। একটু আগে আমরা জানলাম যে আমাদের অবশ্যই পে ব্যাক সময় করতে নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হবে। পে ব্যাক সময় করতে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হবে। তো নগদ আন্তঃপ্রবাহ পাওয়ার পরে আমরা পে ব্যাক সময় যদি আমরা দেখি যে নগদ আন্তঃপ্রবাহ আমাদের সমান। প্রতি বছর নগদ প্রবাহ সেম এটাকেই সমান বলে। সেক্ষেত্রে আমাদের পে ব্যাকের সূত্র হচ্ছে পে ব্যাক সময় পিভিপি ইকুয়াল টু বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। তার মানে বিনিয়োগকে যেকোনো একটি বছরের বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ করলে আমাদের পে ব্যাক সময়টা চলে আসবে। এরপরে যদি আমরা দেখি আমাদের নগদ আন্তঃপ্রবাহটা অসমান, মানে নগদ আন্তঃপ্রবাহ একেক বছর একেক রকম, টোটালি আলাদা, একটার চেয়ে আরেকটা কোনো মিল নেই। সেই ক্ষেত্রে আমাদের আগে হচ্ছে একটা ক্রমযোজিত টেবিল করতে হবে। সেই টেবিল ব্যবহার করার পরে আমাদের টেবিল থেকে এই নিচের মানগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের পে ব্যাক সময় নির্ণয় করব। সূত্রটি হচ্ছে A প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এনসিও দ্বারা বিনিয়োগকে বোঝানো হচ্ছে এবং এ, সি, ডি এই ৩ টার মান আমরা টেবিল থেকে নিব। সেটা কিভাবে নিব? যখন আমরা অঙ্ক করব তখন আমরা তোমাদেরকে সমাধান দেখিয়ে দিব। আপাতত সূত্রগুলো তোমরা খুবই সুন্দর করে নোট করে রাখবে এবং যে জায়গাটা ১ম এ দেখিয়েছিলাম, কি করতে কি লাগবে এই জায়গাটাও তোমরা সুন্দর করে নোট করে রাখবে যেন অঙ্ক করার সময় এগুলো তোমাদের সামনে থাকে। এরপরে চলে যাব আমরা নিট বর্তমান মূল্য। এখানে আমরা একটু আগে জানলাম যে আমাদের নিট বর্তমান মূল্য করতে অবশ্যই নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হবে। এটার সূত্রের ক্রাইটেরিয়াটাও প্রায় সেম পেব্যাকের মতো। যদি নগদ আন্তঃপ্রবাহ আমাদের সমান থাকে সেক্ষেত্রে আমাদের নিট বর্তমান মূল্যের জন্য এই ১ নাম্বার সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি আমাদের নগদ আন্তঃপ্রবাহ অসমান থাকে সেক্ষেত্রে আমাদের নিট বর্তমান মূল্যের জন্য এই ২ নাম্বার সূত্র প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীরা এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। সিএফ দ্বারা এখানে বোঝাচ্ছে ক্যাশ ফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ। আয় মানে হচ্ছে মূলধন ব্যয় বা সুদের হার বা বাট্টার হার। আর এনসিও দ্বারা বোঝানো হচ্ছে বিনিয়োগ। তো এই মানগুলো আমরা বসিয়ে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে আমাদের নিট বর্তমান মূল্য হয়ে যাবে। তবে ওই জায়গাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে নিট বর্তমান মূল্য, পেব্যাক সময় এবং আয়ের হার এই ৩ টা প্রশ্নের সমাধান করতে অবশ্যই আমার প্রশ্নে নগদ আন্তঃপ্রবাহ থাকতে হবে। এরপরে আমরা চলে যাই আমাদের 3rd রিকোয়ারমেন্ট যেটা সরি 4th বা ৪র্থ রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে আমাদের আয়ের হার। তো এই সূত্রটা জাস্ট তোমরা আপাতত আ লিখে রাখো এবং আয়ের হারের সূত্রের আ বিষয় এবং এটা কিভাবে এপ্লাই করতে হয়, ব্যবহার করতে হয়, পুরোটা প্রসেসই আমরা অঙ্ক করে না দিলে তোমরা এটা বুঝবে না। তাই এটা তোমরা জাস্ট সূত্রটা একটু মনে রেখে এটা নোট করে রাখো এবং পরবর্তী ক্লাসে আমরা পেব্যাক মূলধন বাজেটিং এর আরো একটি ক্লাস নিয়ে আমরা প্রাথমিক আলোচনামূলক ক্লাস নিয়ে আমরা ৩য় ক্লাস থেকে ৩ নাম্বার ক্লাস থেকে আমরা তোমাদের ম্যাথ সলভ করে দেখাবো। আশা করি আমার সাথে থাকবে এবং প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। ইনশাআল্লাহ আশা করি ভালো কিছুই শিখতে পারবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।